কি করছিস কি রে গুলটে? অত জোরে মারছিস কেন? তাহলে কি করব? এত ভালো লোপ্পা বল দিলে জোরে মারার জন্য তো হাত সুরসুর করে। আহা গো, কি কথাই শোনালেন রে, হাত সুরসুর করে। বলটা যদি কারো বাড়িতে ঢুকে যেত তাহলে কি হতো বলতো? হয়তো বলটাই আর ফেরত দিত না। ঠিক ঠিক, ওই পুটি ঠিক কথাই বলেছে। আমাদের যখন ওই তেমন কোনো খেলার মাঠ নেই তখন একটু সাবধানে খেলতে হবে বই কি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এবারে না হয় রয়ে সয়েই মারবো। নে নাপলা, ভালো করে বল করতে। সর্বনাশ, বলটা যে হারান জেঠুদের বাড়িতে ঢুকে গেল। হারান জেঠিমা তো খুব খিটখিটে, এবার কি হবে? কে রে হতচ্ছাড়া বদমাইশের দল, আমার ঠাকুর ঘরে খেলার বল ঢুকিয়ে দিল। ও তোরা তোরা আজ আবার আমার বাড়ির সামনে এসে জড়ো হয়েছিস? সেদিন অমন খেদানি খাওয়ার পরও শিক্ষা হয়নি তোদের? ভুল হয়ে গেছে জেঠি, এই নাক কান মুলে বলছি, আর কখনো তোমার বাড়ির সামনে খেলতে আসবো না। তুমি শুধু আজকের মতো আমাদের বলটা দিয়ে দাও। আমার বাড়ির আবদার আর কি? যা পাবি না বল, পালা পালা এখান থেকে পালা। কি রে, কথা কানে গেল না? এরপরে যদি দাঁড়িয়ে থাকিস না তাহলে ঘর থেকে লাঠি এনে এমন 2-4 ঘা দেবো, বুঝবি তখন মজা। এ কি কথা বলছো মন্ত্রী? রাজকোষ একেবারে ফাঁকা? হ্যাঁ মহারাজ, সত্যি কথা বলতে কি রাজকোষের এমন অবস্থা, সামনের মাসে রাজকর্মচারীদের বেতন দেওয়া হয়তো সম্ভব হবে না। কি সর্বনাশ! আচ্ছা মন্ত্রী, প্রজাদের কাছ থেকে বকেয়া খাজনা বাবদ কত টাকা পাওয়া যেতে পারে? খুবই সামান্য মহারাজ, যেটুকু বকেয়া আছে তা দিয়ে অর্থাভাব মিটবে না। তাহলে তো খুবই সমস্যা। আচ্ছা, নবাবের কাছ থেকে ধার চাইলে কেমন হয়? সেটা কি খুব সম্মানের হবে? আমাদের অর্থাভাবের কথা জেনে গেলে নবাব হয়তো নানা রকমভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। তাহলে কি করা যায়? আমি বলি কি, এই দুর্দিনে কিছু জমি বিক্রি করে দিন। হ্যাঁ, জমি বিক্রি করে দেব? হ্যাঁ, আপনার অনেক জমি তো অনাবাদি হয়ে এমনি এমনি পড়ে আছে, সেগুলো বিক্রি করে এই অর্থাভাব আপাতত খানিকটা সামলানো যেতে পারে। কথাটা নেহাত খারাপ বলনি, কিন্তু খরিদ্দার কোথায় পাবো? মানে কৃষ্ণনগরে জমি কেনার মতো সচ্ছল লোক কোথায়? শুধু কৃষ্ণনগরের কথা ভাবছেন কেন মহারাজ? কৃষ্ণনগরের বাইরেও এমন লোক আছে যারা হাসতে হাসতে 50-100 বিঘে জমি কিনে নিতে পারে। এই, তোমার জানাশোনা কেউ আছে নাকি? আছে বলেই তো বলছি। এগো মন্ত্রী, সে আবার সাহেব টাহেব নয় তো? আপনি নিশ্চিন্ত থাকুন, সাহেবও নয় আবার মোসাহেবও নয়, একেবারে এদেশীয়। হ্যাঁ, তাহলে আজকালের মধ্যেই তাকে ডেকে পাঠাও। তবে হ্যাঁ, জমি বিক্রি না হওয়া পর্যন্ত কথাটা কিন্তু খুব গোপনে রাখবে। দেখো বাপু, যার জন্যে তোমায় ডেকে পাঠিয়েছি, মহারাজ কিছু জমি বিক্রি করে দিতে চান। তুমি কি কিনতে রাজি আছো? কেন রাজি থাকবো না? এই জমি কেনা বেচাই তো আমার ব্যবসা। তা কতটা জমি বিক্রি করতে চান? ধরো 100 বিঘে মতো। আমি রাজি আছি। কিরকম দাম দেবে? সেটা জমির উপর নির্ভর করছে। জমিগুলো কি চাষের জমি আছে? না না, কোনোটাই চাষের জমি নয়, রুক্ষ মাঠ। তাহলে ধরুন না কেন বিঘা প্রতি 1000 টাকা। ব্যাটা বেশ ভালোই দাম দিতে রাজি হয়েছে। এটা কিন্তু মহারাজকে বললে চলবে না, কিছু কম করে বলতে হবে। কি হলো মন্ত্রী মশাই, দাম কি কম বললাম? না না, কম বলবে কেন? তুমি তো একেবারে উচিত দামই বলেছ। তবে মহারাজকে বলবে বিঘে প্রতি 800, বাকি 200 আমাকে দেবে। হ্যাঁ, কিন্তু মহারাজ যদি 800 টাকায় রাজি না হন? আরে আরে, হবে হবে। মহারাজ কেন,
মহারাজের 14 পুরুষ রাজি হবে। মহারাজের এখন কাঁচা টাকার খুব দরকার। তাহলে কবে মহারাজের কাছে নিয়ে যাবেন বলেন? তুমি রাজি থাকলে আজই নিয়ে যেতে পারি। তবে মনে রেখো, বিঘে প্রতি আমাকে যে 200 করে দিচ্ছ সেটা যেন খুব গোপন থাকে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। মহারাজ, এই সেই জমি ব্যবসায়ী যে 100 বিঘে জমি কিনতে রাজি আছে। ভালো ভালো, খুব ভালো। তা ব্যবসায়ী বিঘে প্রতি কত দেবে? জি মহারাজ, আপনার মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যা শুনলাম তাতে তো সব জমিটাই চাষের অযোগ্য। এই জমির তো বেশি দাম হয় না, তবুও আমি বিঘে প্রতি 800 টাকা দিতে রাজি আছি। 800? বড্ড কম হয়ে গেল না? মানে নিদেন পক্ষে আরো 100 করে বাড়াও। না মহারাজ, এক পয়সাও বাড়াতে পারবো না। আসলে ও জমি কিনে আমার তো এখন ফিলে রাখতে হবে, তারপর দেখতে হবে কতটা জমি চাষযোগ্য করে তোলা যায় আর কতটা জমি পাকা বাড়ি বানিয়ে বিক্রি করা যায়। তাই এখনো 800 দিতে পারবো মহারাজ, কিছু মনে করবেন না। কি গো মন্ত্রী, আরে তুমি কিছু বলো। আমি আর কি বলবো মহারাজ, জমি আপনার, কিনবেও, তাই কথাবার্তাটা আপনাদের মধ্যেই হয়ে যাওয়া ভালো। তবে আরো 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, তারা তো কেউ 500-600 বেশি দিতে রাজি হচ্ছে না। ও, তাহলে আর কি করা যাবে? ঠিক আছে, 800ই না হয় দিও। তা বায়নার টাকা কি এখনই দিয়ে যাব? না 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 না, এখন নয়, কাল একবার রাজসভায় ব্যাপারটা আলোচনা করিনি। সর্বনাশ, রাজসভায় আলোচনা করলেই গোপাল বাগড়া দিতে পারে। হয়তো বলবে রাজকোষে কেন টাকা নেই তার হিসেব দাও, কিংবা বলবে আরও 2-4 খদ্দেরের সাথে কথা বলা হোক। ওটি একেবারে করতে যাবেন না মহারাজ। নানা মুনি নানান মত দেবে, জানেন না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে ওই কথাই থাক। ব্যবসায়ী, তুমি আজই মহারাজের হাতে বায়না বাবদ 1050 টাকা দিয়ে দাও। দাদু ধরো, যা ফসকালে তো। দাদু ছুটে গিয়ে ধরো না। ওহ, ওসব ছুটোছুটি আমার পোষাবে না রে বাবা। দেখছিস না ভুঁড়ির ভারে কেমন কাত মেরে গেছি। এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে কি ছোটা যায়? মাঠে যখন এসেছো তখন একটু ছোটাছুটি করো, দেখবে ভুঁড়ি দুদিনেই কমে যাবে। মামার বাড়ির আবদার আর কি বলে, আমার কত যত্নের ভুঁড়ি। বাবা, এই ভুঁড়ি আর এই চকচকে মুড়ি, এই দুটোই যে আমার পরিচয়। এরা আবার কারা? এই শোন, ও যে নারকেল গাছ আর এইদিকে এই যে তাল গাছ, এটাই হচ্ছে জমির নিশানা। কাল লোকজন এনে খুঁটি পুঁতে জমির চারিদিকে বেড়া দিয়ে দিবি, ঠিক আছে? ব্যাপারটা কি হলো? এই জমি তো রাজ সম্পত্তি। এই লোকটা কি যে বেড়া দিয়ে দেবার কথা বলছে? এই যে মশাই, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি একজন সামান্য ব্যবসায়ী। সে না হয় বুঝলাম, কিন্তু এই জমিটা বেড়া দিয়ে দেবার কথা বলছেন কেন? জমিনটা আমি কিনে নিয়েছি যে। আর শুধু এটাই না, এই কৃষ্ণনগরের এখানে ওখানে 100 বিঘে জমি আমি কিনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। আশ্চর্য, এত বড় একটা কেনা বেচা হয়ে গেল, অথচ আমি জানতে পারলাম না। আচ্ছা ভাই, বলছিলাম কি, এই জমিটায় এই সব বাচ্চাগুলো খেলে, তা আপনার লোক বেড়া দিয়ে দিলে এরা সব খেলবে কোথায়? আসলে সারা রাজ্যে এদের খেলার মতো তো কোনো খেলার মাঠ নেই। এ আমি কি করব, ছোটদের খেলার মাঠ নেই তো এ তো মহারাজ কৃষ্ণচন্দ্রের ব্যর্থতা। ঠিক আছে ভাই, আপনারা বেড়া টেড়া দিন, আমরা চলে যাচ্ছি। এই চলে আয় সব।
আমি প্রমাণ করে দেব যে রাজকোষে অর্থাভাবের ব্যাপারটা পুরোটাই মন্ত্রী মশাইয়ের সাজানো। হ্যাঁ, তাই করো গোপাল। আর প্রমাণ করতে পারলে রক্ষীদের দিয়ে এমন পেটান পেটাবো না, হাড়গোড় ভেঙে ফেলে রেখে দেব। মহারাজ, আসতে পারি কি? এসো এসো, বলো বলো কি বলবে। এসব কি শুনছি মহারাজ? আপনি নাকি ভিনদেশী এক জমি ব্যবসায়ীর কাছে 100 বিঘে জমি বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, করেছি তো। না মানে জমি বিক্রি করার খুবই কি প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। আর এই প্রয়োজন না থাকলে কেউ কি এমনি এমনি জমি বিক্রি করে? মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, আপনার কি এমন প্রয়োজন হয়ে পড়ল যে ভিনদেশী ব্যবসায়ীর কাছে জমি বিক্রি করে দিলেন? মহারাজ, টাকার দরকার থাকলে আমাদের তো বলতে পারতেন, আমরা না হয় কিছু কিছু করে কিনে নিতাম। না, প্রজাদের কাছে জমি বিক্রি করতে আমার মর্যাদায় লাগে। বাহ মহারাজ বাহ, যারা আপনার নিজের লোক তাদের কাছে জমি বিক্রি করতে আপনার মর্যাদায় লাগলো, অথচ অজানা অচেনা একজনকে বিক্রি করে দিতে আত্মমর্যাদায় ঘা লাগলো না। বাহ, চমৎকার। গোপাল, মুখ সামলে কথা বলো। সামান্য এক ভাঁড় হয়ে রাজার কাজের সমালোচনা করতে এসো না। ঠিক আছে মহারাজ, এই আজ থেকে আমি মুখে কুলুপ দিলাম। এরপর কোনো প্রয়োজনে আপনি আমার মুখ খোলাতে পারবেন না। গোপাল তো বেশ রেগে গেছে দেখছি। না 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 না, এক্ষুনি মিষ্টি কথা বলে ওর রাগ কমাতে হবে। আরে এই গোপাল, আহা, এত রেগে গেলে কেন? আসলে আমার দিকটা একটু ভেবে দেখার চেষ্টা করো। দেখো, মন্ত্রী এসে বলল রাজকোষ একেবারে ফাঁকা, মানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে রাজকর্মচারীদের মাইনেই দেওয়া যাবে না। তখন মানে বাধ্য হয়ে। বুঝেছি মহারাজ, তাই বাধ্য হয়ে কাউকে কিছু না জানিয়ে এই জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তা মহারাজ, আপনি তো এর আগে কোনো জমি টমি বিক্রি করেননি, তা হুট বলতে পুট এই জমি ব্যবসায়ীর সন্ধান আপনি পেলেন কোথায়? আমি আবার কোথায় পাবো? ওই মন্ত্রী তো নিয়ে এলো। এখানেও তাহলে সেই মন্ত্রী এসে বলল রাজকোষে টাকা নেই, তারপর মন্ত্রী জমি কেনার লোক ধরে নিয়ে এল। ঠিক আছে মহারাজ, আমার যা বোঝার তা সব বোঝা হয়ে গেছে, আমি চললাম। এই গোপাল, দুম করে এলে আর হুম করে চলে যাচ্ছ যে। আমার ওপর তোমার রাগ পড়েছে তো? এই, কাল রাজসভায় আসছো তো? এই যা, চলেই গেল। রাজকোষে কি সত্যি টাকা নেই? না থাকলে গেল কোথায় সব? না, পুরো ব্যাপারটা বুঝতে হচ্ছে। দিনের আলো কমে আসছে। যাই, একবার মন্ত্রীর বাড়ির আশপাশ থেকে একটু টহল মেরে আসি। কেন জানি না আমার মন বলছে ওখানে গেলেই এই জমি বিক্রির রহস্যের কিছু না কিছু হদিশ ঠিক পেয়ে যাব। গিন্নি, আমি একটু আসছি। ভাই, জমি মাপ যোগ করতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না 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 না, কোনো অসুবিধা কেন হবে? কেউ কিছু প্রশ্ন করলেই বলে দিচ্ছি জমি মহারাজের কাছ থেকে কিনেছি, বাস। আর অমনি সকলের মুখে ওই কি বলে যেন, খুব ভালো, খুব ভালো। ঘরের ভেতর মন্ত্রী যেন কার সাথে কথা বলছে, জানলার তলায় দাঁড়িয়ে শুনতে হচ্ছে। তা ভাই, জমি তো পেয়ে গেলে, এবার আমার ভাগটা দাও। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই, দেবার জন্যই তো এসেছি। এই নিন, এ ধরেন। কত আছে এতে? যা কথা ছিল তাই। বিঘে প্রতি মহারাজ 800 আর আপনি 200। 100 বিঘের হিসেবে তাই 20,000 টাকা। নিন নিন নিন, দেখে নিন। তুমি তো খুব এক কথার লোক দেখছি। হ্যাঁ, যা কথা তাই কাজ। আমি ব্যবসা করেই খাই, মুখের কথার দাম না রাখলে চলবে কেন বলেন? যা ভেবেছিলাম তাই। ভেতরে ভেতরে মন্ত্রী এই অঙ্ক।
ঠিক আছে, কাল রাজসভায় সকলের সামনে বেটার হাটে হাঁড়ি ভেঙে দেব। হ্যাঁ, কি ব্যাপার মহারাজ, সদানন্দ মানুষ আপনি, আজ কেন নিরানন্দ? মহারাজ, আমি গণনা করে দেখেছি যে এ রাজ্যে এখন শনির দশা চলছে। রাজ্যে এখন সম্পত্তি বেচাবেচি শুরু হবে, আর সব কিছু হবে ঘরের শত্রু বিভীষণের হাত ধরে। সভাকবি আর রাজ্যোতিষী যা দিল না, যা বলতে শিখিয়েছি তাই সব বলে দিল গড়গড় করে। তাহলে তোমার গণনা এই কথাই বলছে? হ্যাঁ মহারাজ, এই কথাই তো বলছে। আপনি তো জানেন আমার গণনা কখনো মিথ্যে হয় না। সভাকবি, তুমি বললে আমি নিরানন্দ কেন? আসলে হয়েছে কি, কোষাগারে বড়ই অর্থাভাব চলছে, তাই তোমাদের কাউকে কিছু না জানিয়ে শুধু ওই মন্ত্রীর সাথে পরামর্শ করে 100 বিঘে জমি আমি বিক্রি করে দিয়েছি। মা, সে কি কথা? জমি বেচা মানে তো লক্ষ্মী বেচা। ঠিকই বলেছ, তাই না বড় মনোকষ্টে আছি। এই দেখো, মহারাজ আবার কাঁদুনি গাইতে শুরু করে দিলে যে। হ্যাঁ মহারাজ, একটা কথা না বলে পারছি না, কোষাগারে হঠাৎ করে অর্থাভাব হলো কেন? এবছর তো খাজনা ভালোই জমা পড়েছে, সারা বছরে কোনো বন্যা অথবা খরা হয়নি, যুদ্ধের জন্যেও বাড়তি খরচ হয়নি, তাহলে কি এমন হলো যে অর্থাভাব হলো? সে আমি কি করে বলবো? মন্ত্রী বলল এমন অর্থাভাব যে সামনের মাসে রাজকর্মচারীদের বেতনই দেওয়া যাবে না। আপনি কি হিসেব দেখতে চেয়েছিলেন? না। আশ্চর্য, হিসেব দেখবেন না? মহারাজ, এ তো সংসারের টাকা নয় যে হুট বলতে খরচ হয়ে গিয়ে টানাটানি পড়ে গেল। এ তো রাজকোষ। আমি প্রমাণ করে দেব যে রাজকোষে অর্থাভাবের ব্যাপারটা পুরোটাই মন্ত্রী মশাইয়ের সাজানো। হ্যাঁ, তাই করো গোপাল। আর প্রমাণ করতে পারলে রক্ষীদের দিয়ে এমন পেটাবো না, হাড়গোড় ভেঙে ফেলে রেখে দেব। এই গোপাল, এই তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি যে এই অর্থাভাব হলো সাজানো। সাজানো অর্থাভাবের কথা বলে মহারাজকে বিভ্রান্ত করে আপনি নিজের চেনা জমি ব্যবসায়ীকে এনে 100 বিঘে জমি বিক্রি করেছেন, আর তার কাছ থেকে বিঘে প্রতি 200 মানে মোট 20,000 টাকা নিয়ে পকেটে পুরেছেন। সে কি বলছো কি গোপাল? ঠিকই বলছি মহারাজ, আপনি তো রাজসভার কারোর সাথে জমি বিক্রির ব্যাপারে আলোচনা করেননি, তবুও আমি জানি আপনি বিঘে পিছু পেয়েছেন 800 আর মন্ত্রী মশাই মেরেছেন 200। দেখলেন তো মহারাজ আমার গণনা। ঘরের শত্রু বিভীষণের হাত ধরে কেমন সম্পত্তি কেনা বেচা শুরু হয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, গোপাল এদের সকলের সাথে চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চাইছে। তাই নাকি? কিন্তু কাল রাতে যখন ওই জমি ব্যবসায়ী আপনাকে টাকা দিচ্ছিল, তখন আমি যে আপনার জানলার তলায় দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলেছি। সর্বনাশ, এ তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়ে বসে আছে। কি মন্ত্রী, গোপালের কথার জবাব দাও। মানে আমি আবার বলছি, গোপাল কিন্তু আমার নামে মিথ্যে কথা বলছে। মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, তাহলে ডেকে পাঠানো হোক সেই জমি ব্যবসায়ীকে, সে এসে নিজের মুখে বলুক আমি মিথ্যে বলছি না আপনি মিথ্যে বলছেন। রক্ষী, দেখো তো, একটা লোক জমিতে মাপজোক করে জমিতে বেড়া লাগাচ্ছে, তাকে একবার ডেকে নিয়ে এসো তো। আবার রক্ষী কেন মহারাজ? আমি নিজে গিয়ে তাকে ডেকে আনছি। না না না, সেটি হবে না। কে বলতে পারে যে আপনি আবার তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসবেন না? যাও রক্ষী, এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ব্যবসায়ী, সত্যি করে বলো তো, বিঘে প্রতি মন্ত্রীকে তুমি কত করে দিয়েছো? তাহলে
তাহলে সবটা খুলেই বলি। বিঘে প্রতি আমি দাম বলেছিলাম 1000 টাকা। মন্ত্রী মশাই বললেন যে মহারাজকে 1000 বলার কোনো দরকার নেই, মহারাজকে বলবে 800 আর আমায় দেবে প্রতি বিঘে 200। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো মিথ্যেবাদী জোচ্চোরকে ক্ষমা? শোনো, বাড়ি গিয়ে ওই 20,000 টাকা এনে আমায় দেবে। আমি ওই জমি বেচবো না। ব্যবসায়ী বলেন মহারাজ, বলেন। আমি তোমায় তোমার পুরো টাকা ফিরিয়ে দিচ্ছি। আমি ঠিক করেছি আমি আর জমি বেচবো না। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। মন্ত্রী, আর একটা কথা, গোপালকে কোষাগারের সব হিসেব বুঝিয়ে দাও। মনে রেখো, জালিয়াতি করতে গেলে কিন্তু। চিন্তা করবেন না মহারাজ, পাই পয়সার গরমিল করতে গেলেই এমন ক্যাক করে ধরবো না। মহারাজ, আমি প্রমাণ করে দেব যে রাজকোষে অর্থাভাবের ব্যাপারটা পুরোটাই মন্ত্রী মশাইয়ের সাজানো। হ্যাঁ, তাই করো গোপাল। আর প্রমাণ করতে পারলে রক্ষীদের দিয়ে এমন পেটাবো না, হাড়গোড় ভেঙে ফেলে রেখে দেব। ও মহারাজ, রক্ষীদের দিয়ে পেটাবেন না, ওরা যে চোরের ঠ্যাঙান ঠ্যাঙায়। বুড়ো বয়সে চোরের ঠ্যাঙানি খেলে আমি যে মরে যাব মহারাজ, মরে যাব। তোমার মতো জোচ্চোরের মরাই ভালো। গোপাল, বলুন মহারাজ। আজ তোমার জন্যই জমি বিক্রির মতো একটা খারাপ কাজের হাত থেকে আমি বেঁচে গেলাম। বলো বলো, কি পুরস্কার তুমি চাও? যা চাইবো তাই দেবেন তো মহারাজ? আহা, আগে তো শুনি কি চাও। জমি নিয়েই যখন এত বিবাদ, তখন কিছুটা জমিই আমি চাই। তবে আমার জন্য নয় মহারাজ, এই রাজ্যের বাচ্চাদের জন্য। মহারাজ, আমাদের কৃষ্ণনগরের বাচ্চাদের খেলার জন্য কিন্তু কোনো মাঠ নেই। একটু খেলার জন্যে তারা এখানে ওখানে অনাথের মতো ঘুরে বেড়ায়। মহারাজ, মনে পড়ে অনেক দিন আগে জঙ্গলের ধারে খেলতে গিয়ে ট্যাপাকে যখন কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল, তখন আপনি বলেছিলেন ওদের জন্য একটা খেলার মাঠ করে দেবেন। কিন্তু আজ অবধি। ঠিক ঠিক, তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল। বড় অন্যায় করে ফেলেছি আমি এই রাজসভায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, একটা খুব সুন্দর খেলার মাঠ আমি ওদের জন্য করে দেব। করেই যদি দেন, তাহলে আমিও আপনার নামে জয়ধ্বনি দেব, গলা ছেড়ে বলবো, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের।